রাত তখন প্রায় 10টা। উজান ক্লান্ত শরীর নিয়ে হেলে দুলে হেঁটে যাচ্ছিল। মাত্রই সে আর তন্ময় এলাকা সে জটিল কেসের প্রাথমিক ইনভেস্টিগেশন শেষ করে বাড়ি ফিরল। অবশ্য এই অভিযানের এখানে শুধু তারা দুজনই আসে নাই, এসেছে তাদের পুরো টিম। তবে গ্রামের কোনো ভালো রিসর্ট বা হোটেল না থাকায় টিমের বাকি সদস্যরা কাছাকাছি অন্য কয়েকটি বাসা বাড়িতে সামরিকভাবে উঠেছে। উজান ধীরে পায়ে নিজের রুমে এসে প্রবেশ করলো। রুমে ঢুকে সে দেখতে পেল মৌ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে বিছানায় পড়ে আছে। তপ্ত জ্বরে পুড়ে থাকা নিজের পিচ্চি বউটাকে দেখে মাত্রই উজানের ইচ্ছে করছিল এক দৌড়ে গিয়ে তাকে বুকের ভেতর জড়িয়ে ধরে, কিন্তু ধুলোবালি আর নোংরা জামা কাপড় শরীরে থাকায় সে নিজের তীব্র ইচ্ছেটার মনে ভেতরে চেপে রাখলো। অতঃপর আলাদা থেকে নিজের টাওয়ালটা হাতে নিয়ে সে শাওয়ার নেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গেল। যেহেতু এটি যৌথ পরিবারে পুরনো ধাঁচের বড় বাড়ি, তাই প্রতি রুমে আলাদা কোনো অ্যাটাচ ওয়াশরুম নেই। বাড়ির শেষ মাথায় কমন ওয়াশরুম গিয়ে উজান দ্রুত শাওয়ার শেষ করে রুমে ঢুকলো। টাওয়াল দিয়ে কোনো রকমের চুলগুলো মুছতে মুছতে সে এক লাফে বিছানায় উঠে গেল। কিন্তু মৌ যেই না সে পেছন থেকে নিজের কাছে টেনে নিতে চাইলো, অমনি মৌ এক ঝটকায় বায়ে মাছের মতো মুচড়ে উল্টের দিকে ঘুরে ঘুরে পুরো শরীর কাঁথা মুড়ে দিয়ে শুয়ে পড়লো। এতক্ষণে উজান বুঝতে পারলো তার লক্ষ্মী বউটা আসলে গভীর ঘুমে নেই, বরং গভীর অভিমানে রেগে মেগে বোম হয়ে আছে। তার উপর সে এতটা রাগান্বিত যেন উজানের দিকে পা ফিরিয়ে শুয়েছে। তবে উজান চৌধুরী এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বিছানায় এগিয়ে গিয়ে কথার উপর দিয়ে মৌকে পা দুটো টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। মৌয়ের সাথে সাথে ঝটপট করে নিজের পা সরিয়ে নিল এবং বিছানায় উঠে বসে এক কর্কশ কণ্ঠে চেঁটিয়ে উঠল, ইবলিশ শয়তান একটা, কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে নাকি আপনার? মনের ভেতর যত সব শয়তানি বুদ্ধি ঘুরঘুর করে। আমি আবার কি করলাম? উজান নিজের মুখটা একদম বাচ্চার মতো ইনোসেন্ট করে বলল। তাই এই ভাজা মাছটি উল্টে খেতে না জানা চেহারা মৌয়ের ভেতরে রাগ আরও তেলে বেগুনে জ্বলে উঠল। সে চোখ বড় বড় করে বলল, কি করলাম মানে? স্বামীর বুকে পা দেওয়া চরম পাপ। ও বুঝেছি, আমাকে আপনি তাড়াবোড়া বুঝিয়ে নিজের জাহান্নামে পাঠিয়ে দিতে চান, আর নিজের ঢং ঢং করে জান্নাতে গিয়ে সেখানে হাজার খানেক হুর নিয়ে রং ঢং করবেন, তাই না? যাহ শালা, এ বউগুলো এত তেরা কীভাবে হয় রে ভাই? গরু গাছে উঠবে না, তবুও তা জোর করে তাকে গাছে উঠিয়ে ছাড়বে। কথা শেষ হতে না হতেই মৌ সোজা হয়ে আরও কাছে এগিয়ে এলো। সে তড়িঘড়ি করে উজানের চুল মুঠো করে খামচে ধরল এবং দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, বউগুলো মানে? তার মানে আপনি আমায় রেখে অলরেডি আরও কয়েকটা বিয়ে করে বসে আছেন? তাই তো বলি, আমার শরীরে 103 ডিগ্রি জ্বর হওয়া সত্ত্বেও কেন এই শাশুড়ি পুত আমাকে একা ফেলে অমন করে চলে গেল? এমনকি আমি এতবার ফোন দেওয়ার পরও কেন একটা বারও রিসিভ করলো না? আমার ফোন রিসিভ করবে কিভাবে? ওদিকে এতগুলো ফুলের মতো সুন্দরী বউ রেখে কি আর এই কল্লার মতো তিতকুটে বইয়ের কাছে আসতে ইচ্ছে হয় আপনার? বইয়ের এই মারাত্মক লজিক শুনে উজান রীতিমতো খসখস করে কাঁচতে শুরু করে দিল। এই পিচ্চি মেয়েটার ভেতরে ভেতরে এত ডেঞ্জারাস আর সন্দিগ্ধ মনে, তা উজানের আগে জানতো না। সে চুলের মতোই ব্যথা তোতলাতে তোতলাতে বলল, আউস বউ, চলে ছাড়ো প্লিজ। আমার জানে প্রাণে কলিজা একটাই মাত্র বউ, আর সেটা হলো তুমি। এছাড়া আমার লাইফে আর দ্বিতীয় কে নেই, সত্যি বলছি। আমি তো জাস্ট কথায় কথায় অমন করে বলেছি। প্লিজ লক্ষ্মী বউ, আমার আর রাগ করো না। আচ্ছা সরি, আর জীবনে ভুলেও এমন ভুল কথা মুখে বের করব না, প্রমিস। এটাকে আপনার ভুল মনে হয়? ও ভ্রু কুঁচকে ঝামটা দিল, প্লিজ শাশুড়ির মেয়ে, এবার একটু শান্ত হও। আমি এই গভীর রাতে বেলায় তোমার সাথে একদম ঝগড়া করার মুড নেই সত্যিও। তার মনে আমি ঝগড়ুটে, আমি ঝগড়া করি ওকে। থাকেন আপনি আপনার হুটদের নিয়ে, আমি চলে যাচ্ছি। মৌ নিজের অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে নামার জন্য পা বাড়াতে উজান এক ঝটকায় তাকে শক্ত করে আগলে ধরল। টেনে নিজের একদম কাছাকাছি নিয়ে এসে তার কানের লতিতে ঠোঁট ঠেলিয়ে ফিসফিস করে বলো, মিসেস উজান চৌধুরী প্লিজ একটু রিল্যাক্স হন। আপনার যত ইচ্ছে ঝগড়া করেন আমার সাথে, আমি একটা কথাও বলবো না। তবে তার আগে প্লিজ সুস্থ হয়ে নিন। আপনি সুস্থ হওয়ার পর শুধু চুল খামচানো কেন, আমাকে ঝাঁটা দিয়ে মারতে আসলেও আমি একটু বকবো না, প্রমিস। তবে এখনকার মতো প্লিজ একটু শান্ত হয়ে বসেন। বুকে অমন পেয়ে মৌ খানিকটা শান্ত হলো।
শরীরটা বড্ড ম্যাচ করছে বিধায় সে আর বেশি তর্ক করার শক্তি পেল না। উজান তার এই আকম্পিত শান্ত ভাবটা লক্ষ্য করলো। সে মৌয়ের কপালে আর গালে হাত দিয়ে দেখতে পেল শরীর এখনও তপ্ত আগুনের মতো পড়ছে। সে ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে জ্বর মেপে দেখলো জ্বরের পাদক এখনও আগের মতোই চওড়া। পিচি এখনও তো গা অনেক গরম, ওষুধ খেয়েছিল ঠিক মতো। উজান চিহ্নিত মুখে শুধালো, মেহু খাইয়ে দিয়েছে। ও আচমকাই উজানের শার্টের বুকটা খামচে ধরে অত্যন্ত কাতর কণ্ঠে বলল, আমায় একটু আপনার বুকের আশ্রয় দেবেন প্রফেসর সাহেব। কেমন যেন ভেতরটা শূন্য শূন্য লাগছে আমার। তার এই ছোট্ট একটি ব্যাকুল বাক্য উজানের বুকের ভেতর যেন এক অগ্নিকুণ্ডের মতো আশ্রে পড়ল। সে আর এক মুহূর্তেও দেরি না করে মেয়েটাকে পরম মায়ায় নিজের বুকের সাথে এমনভাবে জড়িয়ে নিল যেখানে দুজনের মাঝে বিন্দুমাত্র দূরত্ব অবকাশ রইল না। উজান মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলল, পিচ্ছি অনেক কষ্ট হচ্ছে তোমার, তাই না? সরি, আমি তোমার অসুস্থতা কথা জেনেও অমন করে চলে গিয়েছিলাম। একটু তোমার পাশে থাকার কথা ভাবিনি, এমনকি তোমার ফোনটাও রিসিভ করতে পারিনি। শেয়ার পিচ্ছি আমার ফোনে একদম চার্জ ছিল না। বিশ্বাস করো আমায়। মৌজানের বুকে আষ্টেপৃষ্টে জড়িয়ে থেকে অত্যন্ত আকুল ও ভাঙা গলায় বলল, আপনি কোথায় ছিলেন, কেন ছিলেন, কিসের জন্য ছিলেন, তা মূল কারণটা কি? কোনো রকম এক্সকিউজ আমি আপনার থেকে জানতে চাই না প্রফেসর সাহেব। আমি শুধু এই মুহূর্তে আপনাকে চাই। মৌয়ের কণ্ঠস্বর অন্যরকম তীব্র আকুলতা শুনতে পেল উজান। সেও বইয়ের আরও শক্ত করে বাহুডোরে বেঁধে রাখলো। কিছুক্ষণ ওভাবে নিস্তব্ধতায় অতিবাহিত হওয়ার পর হঠাৎ করেই মৌ উজানের বুকের ওপর মুখটা ঘষে নিচু স্বরে আওড়ালো, আমাকে একটু ভালোবাসবেন প্রফেসর সাহেব। এই ছোট্ট একটা সহজ প্রশ্ন উজানকে ভেতর থেকে পুরোপুরি নাটিয়ে তুলল। মৌ কি বোঝাতে চেয়েছে? সে কথায় গভীরতা আর ইঙ্গিত বুঝতে উজানের মতো প্রাপ্তবয়স্ক পুরুষের বাকি কথা থাকার কথা নয়। তবে তার মনে এক তীব্র ডাউট হলো, মেয়েটা কি আসলেই সুস্থ মস্তিষ্কে নিজের অধিকার চাইছে, নাকি তীব্র জ্বরের ঘরে অবচেতন মনে এমন প্রলাপ করছে। উজানকে চুপ থাকতে দেখে মৌ আবারও একটু নাড়েচেড়ে ওঠে। কী হলো প্রফেসর সাহেব, ভালোবাসবেন না আমায়? কেন? আমি কি এখনও তোমায় কম ভালোবাসি যে আবার নতুন করে ভালোবাসতে হবে? উজান ইচ্ছে করে একটু না বোঝার ভান করে দুষ্টুমি মিশিয়ে বলো। মুহূর্তের মধ্যে মৌয়ের রাগ আবারও চলে গেল। সে এক ঝটকায় মাথা তুলে উজানের চোখের দিকে নিজের তপ্ত রাগে চোখে রাখলো। নিজের অভিমানে কণ্ঠ শক্ত করে ফিসফিসিয়ে বলো, নতুন করে ভালোবাসতে হবে। আপনাকে একদম নিজের করে চাই আমার, এখন ঠিক এই মুহূর্তে। আমি তো তোমারই আছি পিচ্ছি। উজান হাসলো। উজানের এমন দায় সারা উত্তর শুনে মৌ বিন্দুমাত্র খুশি হতে পারল না। এই মানুষটা কি আসলে তার মনের ভেতরে তীব্র ইচ্ছাটা বুঝতে না, নাকি সব বুঝেও ইচ্ছে করে এমন অবুঝের ভান ধরে তাকে খেপাচ্ছে? এইটুকুতে আমার চলবে না প্রফেসর সাহেব। ঠিক যতটা কাছে আসলে আমাদের মাঝে কোনো রকম দূরত্ব দেওয়াল থাকবে না, ঠিক ততটাই নিরিবিলিভাবে আপনাকে চাই। মৌয়ের মুখে এমন স্পষ্ট ও সাহসী দাবি শুনে মৌয়ের ঠোঁটের কোণে এক মোহমায় মুচকি হাসি খেয়ে গেল। সে আর দূরত্ব না রেখে মৌয়ের এক ঝটকায় নিজের বুকের উপর টেনে শুয়ে দিল। এবার হয়েছে তো ম্যাডাম। মৌ তাও ঠোঁট ফুলালো। এই মানুষটিকে আর কতভাবে বলবে যে সে তার আসল মনের কথা বুঝবে? সে আর কথা না বাড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উজানের বুকে লেপ্টে রইল। উজান এবার আরও কয়েকবার আদর করে তাকে পিচ্ছি পিচ্ছি বলে ডাকলো, কিন্তু মৌ অভিমান করে কোনো উত্তর দিল না। বইয়ের এমন আরও অভিমান দেখে উজান মৃদু হাসলো। তারপর মৌয়ের কানের একদম কাছে উষ্ণ ঠোঁট ঠেলিয়ে ফিস করে আওড়ালো, মিসেস চৌধুরী, আপনি মনে মনে এখন যেটা চাচ্ছেন সেটা এই মুহূর্তে কোনোভাবে পসিবল নয়। কেন? ও চট করে মাথা তুলে সোজাসাপটা প্রশ্ন ছুড়ে দিল। উজান মৌয়ের তপ্ত কপাল নিয়ে ঠোঁট ছুঁয়ে এক পরম ভালোবাসার পরশ দিল। তারপর অত্যন্ত মৃদু আওড়ালো, কারণ আমার মিসেস এখন বড্ড অসুস্থ। 130 ডিগ্রি জ্বর শরীরে নিয়ে এসে আমার মতো এই পুষ্ট সুঠাম পুরুষটাকে সামলাতে পারবে না। সেই জন্য বলছি, আগে আমার লক্ষ্মী বউটা সুস্থ হয়ে উঠুক, তারপর যা চাওয়ার সব হবে। ও পারবো আমি আপনাকে সামলাতে, সত্যি বলছি পারবো। মৌ জেদ ধরলো, পিচ্ছি বউ লক্ষ্মীটির মতো ঘুমাও এখন, মাঝরাতে এমন পাগলামি বাদ দাও তো। উজান তাকে শান্ত করতে চাইলো, কিন্তু সে শুনলো না। তাহলে আপনি আমার কথা শুনছেন না কেন? কেন দূরে সরিয়ে দিয়েছেন? আরে ইয়ার, কেন বুঝতে পারছো না? তোমার এই দুর্বল শরীর এখন এত স্ট্রেস নিতে পারবে না। উজান এবার কিছুটা হাঁপিয়ে উঠে বলল। কথাটা শোনা মাত্র মৌর আগে ফুঁসতে ফুঁসতে উজানের বুক থেকে এক ঝটকায় সরে গিয়ে বিছানায় শটায় বসলো। সে এক কর্কশ কণ্ঠে প্রতিদ্বন্দ্বিতা করলো, আমি বুঝি না নাকি আপনি নিজের চান না আমাকে সম্পূর্ণ নিজের করে নিতে? আমি সব বুঝি প্রফেসর সাহেব। আপনার নজর তো আগে থেকে ওই পত্নীগুলোর দিকেই ছিল, আর সেই কারণেই আপনি সবসময় আমার থেকে এভাবে দূরে দূরে থাকার বাহানা খোঁজেন। কই, ইফাত ভাইকে তো মেহেরের বরাবর দূরে ঠেলে দেয়, তবুও সে মেহের আরও কাছে যায়।
আর আপনি এমনিতেও দূরে থাকেন, যাতে আমাকে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারেন। আমি কিচ্ছু বুঝি না, তাই না? ময়ের মুখে এমন অদ্ভুত আর আপত্তিকর কথা শুনে উজানের মুখের রং নিমিষে পাল্টে গেল। তাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তে এই মেয়েটা কেন হুট করে বাইরের অন্য নারীদের কথা টেনে আনলো? এটা ভেবেই উজানের ভেতরে পুরুষালী রাগ আর ইগো দ্বিগুণ বেড়ে গেল। সে রাগে গজগজ করতে করতে বিছানায় উঠে বসলো। আমি তোমাকে রেখেও অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাই? তোমার এই মাথায় সব নোংরা বুদ্ধি ঢোকে কি করে? হ্যাঁ চাই তো, নয়তো আমি নিজে থেকে এত বড় অফার দেওয়ার পরও আপনি আমাকে এতক্ষণ ধরে ফালতু ভুজুং বাজুং বোঝাচ্ছেন কেন? পিছে চুপ করো একদম, আমাকে রাগাবে না কিন্তু বলে দিচ্ছি। উজান আঙুল তুলো সত্যি কথা বলে তো সবার শরীরে জ্বর ধরেই প্রফেসর সাহেব শুনুন, আমি থাকবই না আপনার কাছে। কি কুক্ষণে যে আপনার মতো এক রাক্ষসকে বিয়ে করার জন্য অমন লাফালাফি করতাম আল্লাহ জানে। মোর রাগ করে বিছানা থেকে নেমে চলে যাওয়ার জন্য যেই না আগ্রহ হলো, অমনি উজান হিংস্র বাঘের মতো ক্ষিপ্ত গতিতে খপ করে তার হাত ধরে ফেলো। বউ কিছু বুঝে ওঠার আগেই উজান তার দুহাত দিয়ে তাকে উঁচু করে ধরে এক ঝটকায় বিছানায় ফেলে দিল। মৌ পুরো স্তব্ধ হয়ে গেল। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ময়ের ওপর নিজের ভারী শরীরে সম্পূর্ণ ভর ছেড়ে দিল। তার চোখ দুটো তখন এক আদিম তীব্র অধিকারবোধে জ্বলজ্বল করছে। সে ময়ের চোখের দিকে চেয়ে অত্যন্ত কঠোর ও মাদকপূর্ণ গলায় আওড়ালো, শাশুড়ির মেয়ে পরে যদি আবার চিৎকার করে কান্না করিস তাহলে তোর খবর আছে। উজানের মুখে এই হুমকিটা পূর্ণকহনের গর্জনের মতো ময়ের কানে পর্দায় গিয়ে বাজতে লাগলো। এতক্ষণ সে নিজের ভুলটা বুঝতে পারলো। যে বরে পুরুষত্ব সে এতক্ষণ রাগিয়ে তোলার চেষ্টা করেছিল, রেগে গেলে সে কতটা ভয়ঙ্কর ও নিয়ন্ত্রণহীন হতে পারে সে ভুলে গিয়েছিল। সে নিজের ভুল বুঝতে পেরে আত্মপক্ষ সমর্থন যেই না কিছু একটা বলতে যাবে, অমনি উজানার তাকে কোনো কথা বলার অজুহাত দেখানোর বিন্দুমাত্র সুযোগ দিল না। উজানা এক ঝটকায় নিজের তপ্ত তৃষ্ণার্ত ওষ্ঠধর ময়ের নরম শুষ্ক ঠোকরে উপস্থাপন করে নিজেকে সম্পূর্ণ আয়ত্ত করে নিল। সে এক পরম আবেশে এক তীব্র ভালোবাসায় টানে ময়ের কোমরটা নিজের শক্ত বাহু ধরে চেপে ধরল। বেশ কিছুক্ষণ সময় পর মৌ যখন পুরোপুরি হাঁপিয়ে উঠল, তখন উজান তার ঠোঁট দুটো মুক্ত করে দিয়ে তার সরাল মুখমণ্ডলে, কপালে আর গালে একে একের পর ভালোবাসা গভীর ও উষ্ণ পরশ এঁকে দিতে লাগলো। উজানের এমন আক্রমিত উন্মাদ আর রূপবান পুরুষালী রূপ দেখে মৌয়ের চেটে নিজের ভেতরে সব রাগ ভুলে বিছানা গুটিয়ে গেল। সে উজানের এই তীব্র বাধা থেকে নিজেকে সামান্য ছাড়ানো যেন ফিসফিস করে কিছু একটা বলতে চাইল, কিন্তু উজান আর কোনো বারণ বা যুক্তি কানেই তুল না। তার বদলে উজানের মুখ থেকে এক চরম মাদকতা ও গভীর কণ্ঠস্বর প্রতিদ্বন্দ্বিতা হুইস, একদম ডিস্টার্ব করবে না এখন। উজান চৌধুরী এখন তার স্পেশাল টেস্ট করার মেডে আছে। অতঃপর উজান তার জীবনের একমাত্র অর্ধাঙ্গিনীকে নিজের দুই বাহু বেড়ালের বন্দি করে ভালোবাসার আতল এক শান্ত সাগরে ডুব দিল। নিজের অন্তরের গভীর থেকে গভীরতম ভালোবাসার রঙে সে তার আদরে পিচ্ছি বউটাকে রাঙিয়ে তুলল। দীর্ঘদিনের সমস্ত লুকোনো আকাঙ্ক্ষার আবেশের মাঝে সে আজ খুঁজে নিল নিজের জীবনের পরম সার্থকতা। এভাবে সব অভিমান আর দূরত্ব অবসান ঘটিয়ে এক অত্যন্ত ভালোবাসার চাদরে সম্পূর্ণ হলো উজান মৌয়ের চিরন্ত প্রেমের উপস্থাপনা। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।